বেগম খালেদা জিয়া সবার উপরে। বেগম খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক গণমানুষের জন্য নিজের সবকিছুকে বিসর্জন দেয়া, এরকম আর কেউ বাংলাদেশে আসবেন কিনা ভবিষ্যতে সেটি ভাবনার বিষয়। যা দেখছি এখনকার রাজনীতিতে, যা দেখছি সেটি খুব দুরূহ হবে। জন্য আজকে গোটা দেশ নয়, গোটা বিশ্বে এখন কিন্তু তাকিয়ে আছে বেগম খালেদা জিয়ার কি খবর। প্রত্যেকটি মানুষকে, সেটি বাংলাদেশ সম্পর্কে যাদের ধারণা আছে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, এগুলোকে নিয়ে যারা আন্তর্জাতিক অঙ্গনেও যারা কাজ করেন, তারাও কিন্তু প্রতিনিয়ত এখন বেগম খালেদা জিয়া কেমন আছেন সেটি জানতে চাইছেন। এবং প্রথমেই সংবাদ মাধ্যমে বা আপনি যদি ভার্চুয়াল জগতেও আপনি যান, এমন কোনো জায়গা নেই যেখানটাতে বেগম খালেদা জিয়ার ইস্যুটি প্রাধান্য পায়নি। আজকে আপনি বলছিলেন সবগুলো রাজনৈতিক দল, আমি বলি যে বাংলাদেশের কোটি কোটি জনতার অগণিত হাত এখন খোদার দরবারে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ রোগ মুক্তি দান করেন, শেফা দান করেন সেজন্য। এবং আপনি দেখবেন যে এভার কেয়ার হাসপাতালে ঢুকতে পারবে না জেনেও প্রত্যেক দিন কত মানুষ সেখানে চারপাশে গিয়ে ভিড় জমাচ্ছে। একটি কারণ হলো, এটি হলো বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, খালেদা জিয়ার রাজনীতির যে উনি যে পরিমাণ রাজনীতির জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, নিজের পরিবারকে স্যাক্রিফাইস করেছেন। এই স্যাক্রিফাইস মানুষ এমনভাবে স্মরণ করছে। আজকে সেখানে কোনো দল নাই, কোনো মত নাই, কোনো ধর্ম নাই, কোনো বর্ণ নাই, সবাই কিন্তু এক কাতারে সামিল হয়েছে। আবারও আজকে ঢাকা এবং আশেপাশের অঞ্চলে একটি ভূমিকম্প সংঘটিত হয়। ডেইলি স্টার রিপোর্ট করেছেন আর্থকুয়েক শক ঢাকা and surrounding areas at 6:14 morning today, with tremors also reported in nearly districts. According to the Bangladesh Meteorological Department, the quake was of high intensity and occurred at 6:14 am. ব্যাপক আতঙ্ক। না দেখেন, এই ভূমিকম্প কিন্তু এখন আমরা যেটা দেখলাম যে সম্ভবত প্রায় 100 বছর আগে এই অঞ্চলে একটি ভূমিকম্প হয়েছিল, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল প্রায় 5 শতাধিক লোক মারা গিয়েছিল। কিন্তু এরপর এই যে হরহামেশা, বিশেষ করে গত 15 দিনের মধ্যে যে ভূমিকম্পগুলো হয়েছে, যেটি প্রথম দিন যে ভূমিকম্পটা হলো আমরা দেখলাম 5.7 মাত্রার, তাতে কিন্তু আপনি আমি সহ সবাইকে ভাবিয়ে তুলেছে এবং সরকার থেকে শুরু করে সকল জনগোষ্ঠীকেই ভাবিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছেন, কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে সেটি উদ্ধারের চেষ্টা করছেন, বা রেমিডিটা কি। রেমিডিটা তো তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের এটিকে আপনি রেমিডি খুঁজে বের করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের সতর্কতা, ভূমিকম্প হলে কি করতে লাগবে। দেখেন, বিশেষ করে ঢাকা শহরের কথা যদি আপনি বলেন, মানুষ ভূমিকম্প হলে সাধারণত কি করে, ভূমিকম্প হলে সেখান থেকে সরে নিরাপদ এবং মানুষের সতর্কতা পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা। কিন্তু রাস্তায়ও কিন্তু বাংলাদেশের জায়গা নাই, বিল্ডিং থেকে নামলে রাস্তা দুই পাশে, মাঝখানে এত ন্যারো রোড, এই বিষয়গুলো জায়গা নাই। এখন সরকারের আর কবে নড়বে বিষয়টা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ সুলতান মাহমুদ আপনাকে বাংলাদেশে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ আমার দেশ আজকে যে লিড নিউজটি করেছে, সেখানে যে হেডলাইনটি আছে সেটি হচ্ছে ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে। হত্যাযজ্ঞের তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরে ফিরে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামই বেশি এসেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই স্বাধীন তদন্ত কমিশন ব্যারিস্টার তাপসের সংশ্লিষ্টতার আদ্যোপান্ত খুঁজে বের করেছে। তদন্তের আগে গণমাধ্যমের রিপোর্টেও তাপস ছিলেন আলোচিত। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর
পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য শেখ ফজলে নূর তাপসের অফিস ও বাসায় একাধিক বৈঠক হয়। তাপসের অফিসে এরকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার 24 জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে। ভারতে আশ্রিত পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুপু, শেখ পরিবারের আরেক প্রভাবশালী সদস্য বর্তমানে পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন। 2008 সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় 111 সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় যান। এরপর পরিকল্পিত উপায়ে মাত্র 2 মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআর এ পদায়ন করা হয়। এর আগে রৌমারী, বড়াইবাড়ি ও পদুয়া সীমান্তে বিডিআর এর হাতে ভারতীয় বিএসএফ সদস্যদের হত্যার প্রতিশোধ সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কমিশন মনে করে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পদুয়া ও রৌমারীর যুদ্ধে বিডিআর এর ইতিহাসে শৌর্য, বীর্য ও বীরত্ব প্রদর্শনের এক অবিস্মরণীয় ঘটনা। এই খণ্ড যুদ্ধে বিএসএফ এর যে শোচনীয় ও লজ্জাজনক পরাজয় ঘটে, ভারত কখনোই তা মেনে নিতে পারেনি। পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় 11 মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম. ফজলুর রহমান। 2009 সালের ওই ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তদন্ত কমিশনের 360 পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়। একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়। পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও সাবেক মন্ত্রী শেখ হাসিনার কাজিন শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে কর্মকর্তা হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টদের নিরাপদে পলায়নে সহায়তার দায়িত্ব দেয়া হয়। পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাবালী। এসব পরিকল্পনা সম্পর্কে 44 রাইফেলস ব্যাটালিয়নের সিইও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেয়ার দায়িত্বে ছিলেন। সাধারণ বিডিআর সদস্যদের ডাল ভাত কর্মসূচি নিয়ে ক্ষোভকে উস্কে দিয়ে বিডিআর বিদ্রোহের সৃষ্টি করে মূল পরিকল্পনা দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করা হয়। তাপসের সঙ্গে শেখ তাপস, শেখ সেলিম সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। বাসা, অফিস, মসজিদেও এরকম কিছু বৈঠক হয় বলে সাক্ষ্য প্রমাণে বেরিয়ে এসেছে। বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের উদ্দেশ্যে বিডিআর সদস্যদের মধ্যে বিপুল অর্থ বিতরণ করা হয়েছিল। তদন্তে উঠে আসে সংসদ সদস্য গোলাম রেজা 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোর্শেদ, শেখ সেলিম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকে দেখেছেন। প্রতিবেদনের বরাত দিয়ে সূত্র বলেছে, বিদ্রোহ শুরুর পর ক্যাপ্টেন তানভীর হায়দার নূর স্ত্রীকে পিলখানায় ভারতীয় এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড সদস্যদের উপস্থিতির কথা জানান। তার স্ত্রী তাসনুভা মাহা জানান, তিনি বিডিআর এর পোশাক পরা 3 জনকে হিন্দিতে গালাগাল করতে শোনেন। সেদিন পিলখানায় হিন্দি, পশ্চিমবঙ্গীয় টানে বাংলা এবং অচেনা ভাষায় কথোপকথন শোনার কথা একাধিক সাক্ষী জানিয়েছেন। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, 2009 সালের 24 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 827 জন ভারতীয় পাসপোর্টধারী এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। 65 জনের 21 জনের বহির্গমনের তথ্য থাকলেও 57 জনের আগমনের কোনো রেকর্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নেই। বিষয়টি আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে কমিশন প্রতিবেদনে সুপারিশ করে। তাহলে বিডিআর রিপোর্টে নতুন যে অংশটি উঠে এসছে সেটি হচ্ছে ইন্টারেন্স আছে, এক্সিট নাই, অথবা এক্সিট আছে, ইন্টারেন্স নাই। এরকম একাধিক ভারতীয় নাগরিকের সন্ধান পেয়েছে এই বর্তমান যে বিডিআর এর যে
যে তদন্ত কমিশন যেটা সেটা এটা একটা উল্লেখযোগ্য দলিল বা এভিডেন্স হিসেবে কাজ করবে ইন্ডিয়ার এই যে বিডিআর হত্যাকাণ্ড সেটাতে প্রত্যক্ষ অংশগ্রহণের যে ঘটনা সেটি প্রমাণ করার জন্য।